আমি বোবা, কথা বলতে পারি না। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। কিন্তু আমার চোখ দেখে মা বুঝতে পারতো আমি কি বলতে চাই। এখন আর কেউ বোঝে না, কারণ মা নেই। মাকে ওরা মেরে ফেলেছে। সেদিন দুপুরে মা আমার জন্য খিচুড়ি রান্না করছিল। আমি তার আঁচল ধরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ হলো। মা ভয় পেয়ে গেলেন। দরজা খুলতেই 4জন মানুষ জোর করে ভেতরে ঢুকে পড়ল। আমি বুঝতে পারছিলাম তারা ভালো কিছু করতে আসেনি। মা কিছু বলার আগেই একজন তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু আমার বাবা কণ্ঠস্বর বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। মা শেষবারের মতো আমাকে দেখলেন। সেই দৃষ্টি আমার মনে গভীর ক্ষত তৈরি করলো। তারপর মা আর ফিরে এলেন না। আমি জানতাম তারা কারা, কিন্তু বলতে পারতাম না। আমি যদি মুখ খুলতে পারতাম তাহলে হয়তো বাবাকে জানাতে পারতাম। কিন্তু আমার কাছে কেবল আমার আঁকা ছবিই ছিল। আমি চুপচাপ মায়ের ছবি আঁকলাম। তারপর সেই মানুষগুলো। আমার বাবা থানায় গিয়েছিলেন, কিন্তু পুলিশ বলল অভিযোগ প্রমাণ করতে পারবে। বাবা চুপ। আমি বোঝার চেষ্টা করছিলাম, এই সমাজে কি শুধু সেই মানুষের জন্য যারা কথা বলতে পারে? আমি কি বোবা বলে বিচার পাবো না? আমি একা ছিলাম না। আমার ছবি ছিল, আমার প্রতিশোধের আগুন ছিল। আমি জানতাম কিভাবে সত্যিটা প্রকাশ করতে হবে। মা চলে যাওয়ার পর বাবার চোখের ভাষা বদলে গেল। সে আর আগের মতো কথা বলতো না, রাতে ঘুমাতে পারতো না। আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। তাদের 4জনের মধ্যে একজন ছিল রফিক। সে আমাদের বাসার কাছেই থাকতো। তার চোখে সবসময় একটা ভয় ছিল। মনে হতো সে যেন নিজের ভয়ে আতঙ্কিত। আমি ঠিক করলাম প্রথমে তার ভয়টাকেই কাজে লাগাবো। আমি কয়েকটা ছবি আঁকলাম। একটা ছবিতে রফিকের চেহারার এক পাশে আগুন, অন্য পাশে তার হাতে রক্ত। আমি সেটা কাগজে মুড়ে রেখে দিলাম তার দরজার সামনে। পরদিন সকালে দেখি সে দরজা খুলে চারপাশে তাকাচ্ছে। সে বুঝতে পারছিল না এটা কে রেখে গেছে। আমি জানতাম সে ভয় পেয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমি আরও কিছু ছবি আঁকলাম। এবার তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন, গলায় ফাঁসির দড়ি। প্রতিদিন রাতের আধারে আমি এই ছবি তার বাড়ির সামনে রেখে আসতাম। এরপর একদিন সে এলো আমাদের বাসায়। বাবা কিছু বলতে যাবেন, এর আগে সে হাঁটু গেড়ে পড়ে কাঁদতে শুরু করলো। আমি চাইনি আন্টিকে মারতে, প্লিজ আমাকে বাঁচান। বাবা অবাক হয়ে গেল। আমি শান্ত চোখে তাকিয়ে রইলাম। তাহলে সত্যিটা বল, বাবা কঠিন সুরে বললেন। রফিক বলতে লাগলো, সে আর তার বন্ধুরা সেদিন আমাদের বাসায় এসেছিল টাকা দাবি করতে। বাবা তখন বাসায় ছিলেন না। তারা মাকে ভয় দেখাতে চেয়েছিলেন, কিন্তু যখন মা প্রতিবাদ করলো তখন কামালের মাথা গরম হয়ে যায়। সে মাকে আঘাত করে, তারপর ভয় পেয়ে সবাই মিলে লাশ গুম করে। আমি জানতাম এখনও আমাদের কাছে সত্যের প্রমাণ নেই। আমি পরিকল্পনা করলাম। রফিক ভয়ে ছিল। আমি তাকে একটা খাতা দিয়ে লিখতে বললাম সব কিছু। সে এক নিঃশ্বাসে লিখল, কিন্তু সেটাই যথেষ্ট ছিল না। আমি জানতাম আসল অপরাধী কামাল, তাকে ধরা দরকার। সেদিন রাতে আমি একটা ছবি আঁকলাম। মা আমাদের উঠোনে পড়ে আছে, তার চারপাশে কামাল আর তার বন্ধুরা। আমি ছবিটা রফিককে দেখালাম। এটা পুলিশের কাছে নিয়ে যেতে হবে, আমি চোখের ভাষায় বোঝালাম। রফিক মাথা নাড়ল, কিন্তু কামাল জানলে আমাকে মেরে ফেলবে। আমি হাতের ইশারায় বললাম, ভয় পেও না, এরও ভয় দেখাতে হবে। আমি ঠিক করলাম কামালের বাড়ির দেয়ালে একটা ছবি আঁকবো, তার হাতে রক্ত আর মায়ের নিথর দেহ। সেই রাতে যখন পুরো এলাকা ঘুমিয়েছিল, আমি গোপনে কামালের বাড়ির দেয়ালে সেই ছবি এঁকে এলাম। পরদিন সকালে পুরো এলাকা সেটা দেখলো। কামাল আতঙ্কিত হয়ে পড়ল। সে থানায় গিয়ে অভিযোগ করলো, কিন্তু পুলিশ বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? 1 সপ্তাহের মধ্যে রফিক পুলিশের কাছে স্বীকারোক্তি দিল। এরপর পুলিশ কামাল আর তার দলকে গ্রেপ্তার করলো। আমি বোবা, কিন্তু আমার ছবি কথা বলে। আজ আদালতে বিচার হচ্ছে। সবাই বলছে এই মামলার পেছনে নাকি এক বোবা মেয়ের হাত আছে। আমি তাদের মুখের দিকে তাকিয়ে হাসলাম। বিচারক যখন রায় দিলেন মৃত্যুদণ্ড, তখন আমি আমার খাতার একপাশে একটা ছবি আঁকলাম। মা হাসছে। আজ আমি ন্যায়ের সন্ধান পেয়েছি। আমি বোবা, কিন্তু আমি নীরব নই।